এই ডিপ ডাইভে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক পরিবারেই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শীতকালে শরীর খারাপ। হ্যাঁ, বিশেষ করে বাড়ির ছোটদের আর বয়স্কদের নিয়ে। ঠিক। আমাদের হাতে বেশ কিছু লেখা রয়েছে যেগুলো মূলত হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে এই সমস্যাগুলোকে দেখছে। একদম। আর আমাদের আজকের মিশনটা কিন্তু শুধু কোনো রোগে কোন ওষুধ সেই তালিকা দেওয়া নয়, আচ্ছা। বরং এই সূত্রগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যে ঠিক কোন ভাবনা থেকে এই প্রতিকারগুলোর কথা বলা হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে শিশুদের দিয়েই শুরু করি। লেখাগুলোতে একটা সমস্যার কথা বারবার উঠে এসেছে, শীতকালে শিশুদের ডায়রিয়া। ডায়রিয়া। বলা হচ্ছে এই সময়টাতে ওদের হজম শক্তি কমে যায় আর বাচ্চারা খুব দুর্বল হয়ে পড়ে। ঠিক। আর এখানেই দেখুন ব্যাপারটা মজার। সূত্রগুলো কিন্তু বলছে না যে ডায়রিয়া হলেই একটা নির্দিষ্ট ওষুধ দিতে হবে। ওরা লক্ষণের উপর জোর দিচ্ছে। লক্ষণ মানে কিরকম? ধরুন একটা জায়গায় বলা হয়েছে যদি শিশুর মলদ্বার খুব লাল হয়ে যায় তাহলে প্রতিকার একরকম। ও আচ্ছা। আবার যদি জলের মতো মলত্যাগ হয় তাহলে কিন্তু প্রতিকারটা সম্পূর্ণ অন্য। তখন পোডোফাইলামের মতো ওষুধের কথা বলা হচ্ছে। তার মানে একই অসুখ, কিন্তু শিশুর শারীরিক লক্ষণ অনুযায়ী চিকিৎসাটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। এটাই কি তাহলে মূল ধারণা? আপনি একেবারে আসল পয়েন্টটা ধরেছেন। এটাই হোমিওপ্যাথির মূল দর্শন, যা এই লেখাগুলোতে ফুটে উঠেছে। রোগের নামের চেয়েও রোগীর কষ্ট বা লক্ষণের ধরন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দারুণ ইন্টারেস্টিং। আচ্ছা, ডায়রিয়ার পাশাপাশি শীতে শিশুদের আরেকটা বড় সমস্যা তো শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট। আর সোর্সগুলোতে একটা বেশ জরুরি বিষয় উঠে এসেছে। বলা হচ্ছে আজকাল দূষণের কারণে শিশুদের এই সমস্যাটা অনেক বাড়ছে। একদম। এবং এখানেও দেখুন প্রতিকারগুলো কত নির্দিষ্ট। একটা জায়গায় পেলাম যদি বুকে শুকনো সাঁই সাঁই শব্দ হয়, সাঁই সাঁই শব্দ। হ্যাঁ, তার জন্য একরকম ব্যবস্থা। আবার যদি বুকের ভেতর কফ জমে ঘড়ঘড় করে তাহলে চিকিৎসাটা আবার ভিন্ন। আচ্ছা। একটা দারুণ জিনিসের কথাও কিন্তু বলা হয়েছে, বাসক পাতার রস থেকে তৈরি, কি বলে? হ্যাঁ, জাস্টিশিয়া মাদার টিংচার। এক মিনিট, এই মাদার টিংচার জিনিসটা ঠিক কি? এটা কি সাধারণ ওষুধের থেকে আলাদা? ভালো প্রশ্ন। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো কোনো ভেষজ উদ্ভিদের মূল, আরক বা নির্যাস। ও মানে একদম নির্যাসটা। হ্যাঁ, এক্ষেত্রে বাসক পাতা থেকে সরাসরি তৈরি, যা কফ কমাতে দারুণ সাহায্য করে বলে সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, পরিষ্কার হলো। শিশুদের এই সমস্যাগুলো তো গেল, কিন্তু শীতের সময় বাড়ির বয়স্কদের নিয়েও তো চিন্তা কম থাকে না, বিশেষ করে বাতের ব্যথা। ঠিক তাই। পুরনো বাতের ব্যথাগুলো এই সময় খুব বেড়ে যায়, তাই না? একদম। আর এখানেও সেই একই দর্শন কাজ করছে। সূত্রগুলো বলছে যদি সকালে ঘুম থেকে ওঠার পর শরীর শক্ত হয়ে থাকে, যেটা প্রায়ই হয়। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ হাঁটা চলার পর ব্যথা কমে যায়, তার জন্য রাস্টক্সের মতো প্রতিকার। আবার উল্টোটা? উল্টোটা মানে হাঁটে চলা করলে ব্যথা বাড়ে কিন্তু শুয়ে থাকলে আরাম লাগে, তার জন্য ব্রায়োনিয়ার কথা বলা হয়েছে। এটা তো অবিশ্বাস্য। মানে একই বাতের ব্যথার জন্য দুটো সম্পূর্ণ বিপরীত প্রতিকার হতে পারে, শুধুমাত্র হাঁটা চলায় কমছে না বাড়ছে তার উপর ভিত্তি করে। একদম। ব্যক্তির অনুভূতিটাই এখানে শেষ কথা। হুম। এবার ত্বকের সমস্যায় আসি। শীতে ত্বক শুকিয়ে ফেটে যাওয়া তো খুব সাধারণ ব্যাপার। হ্যাঁ, এটা তো সবারই হয় কম বেশি। সোর্সগুলোতে একটা ঘরোয়া উপায়ের কথা বলা হয়েছে যা আমার বেশ লেগেছে। সর্ষের তেলে কাঁচা হলুদ আর রসুন ফুটিয়ে ঠান্ডা করে মাখার পরামর্শ। বাহ, এটা তো অনেকটা ঠাকুমা দিদিমাদের টোটকার মতো শোনাচ্ছে। মনে হচ্ছে এই লেখাগুলো শুধু চিকিৎসা নয়, পুরনো ঘরোয়া জ্ঞানের উপরও ভরসা রাখছে। ঠিক তাই। আর এর পাশাপাশি আধুনিক বিকল্পও দিচ্ছে। যেমন ত্বক ফেটে যদি চটচটে রস বেরোয়, তার জন্য গ্র্যাফাইটিসের মতো প্রতিকার। আচ্ছা। আবার যদি এমন হয় যে শুধু শীতকালেই ত্বক ফাটে, অন্য সময় নয়, তার জন্য পেট্রোলিয়ামের কথা বলা হয়েছে। অর্থাৎ সমস্যাটা ঠিক কী ধরনের তার উপর নির্ভর করে প্রতিকারও বদলে যাচ্ছে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এই সমস্ত আলোচনার শেষে একটা খুব সাধারণ কিন্তু জরুরি পরামর্শের কথা বলা হয়েছে: পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। একদম। শীতে আমাদের জল খাওয়ার প্রবণতা কমে যায়, যা শরীরকে ভেতর থেকে শুষ্ক করে তোলে। ঠিক। তাই ফোটানো জল পর্যাপ্ত পরিমাণে পান করলে অনেক সমস্যা গোড়া থেকেই আটকানো সম্ভব। এটা শিশু ও বয়স্ক উভয়ের জন্যই সমানভাবে জরুরি। তাহলে এই ডিপ ডাইভ থেকে আমরা যা বুঝলাম তা হলো, এই সূত্রগুলো শীতকালীন অসুস্থতার জন্য কোনো বাধা ধরা সমাধান দিচ্ছে না, বরং ব্যক্তির নিজস্ব শারীরিক লক্ষণকে গুরুত্ব দিয়ে একটা সামুদ্রিক পথ দেখাচ্ছে। হুম।
এটা শুধু রোগ সারানো নয়, কিছু সাধারণ সতর্কতা যেমন ত্বকের যত্ন বা জলপানের মাধ্যমে সুস্থ থাকার কথাও মনে করিয়ে দিচ্ছে। একদম। আর এই পুরো আলোচনাটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে যায়, তাই না? কি রকম? আমরা তো প্রতিকার নিয়ে কথা বললাম, কিন্তু শ্বাসকষ্টের কারণ হিসেবে যখন পরিবেশ দূষণের মতো বিষয় উঠে আসে, তখন ভাবতে হয় এই ব্যক্তিগত চিকিৎসার দীর্ঘমেয়াদে কতটা সফল হবে যদি আমাদের চারপাশের পরিবেশটাই অসুস্থ হতে থাকে। এটা একটা ভাবার মতো বিষয়। হ্যাঁ, এটা হয়তো আমাদের আরেকটা ডিপ ডাইভের বিষয় হতে পারে।